Okay, today we are going to start our class on passage 2 under Cambridge Book 10, Test 1. Okay, ইতিমধ্যে আমরা প্যাসেজ 1 এর উপর আলোচনা করেছি। আজকে আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে, অর্থাৎ প্যাসেজ 2 তে মূল আলোচনায় যাওয়ার আগে আমরা প্যাসেজ 1 এ কি পড়েছিলাম সেগুলো একটু রিপিট করে আসবো। আর আপনারা কে কি করেছেন প্যাসেজ 1 এর উপর যে গ্রামাটিক্যাল ফাংশনের স্ট্রাকচার গুলো বা সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম সেই সম্পর্কে একটু রিপিট করব। আমাদের পর্যায়ক্রমে প্রতিটা ক্লাসে এরকম ভাবে রিপিট হবে। আমরা এখানে 10 মিনিট সময় রিপিট করব। ক্যামব্রিজ 10 রিডিং টেস্ট 1 প্যাসেজ 1 স্টেবল সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম, যেখানে আমরা প্রথমতই এই প্যারাটি থেকে যে বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি তা হলো কিভাবে অনেক বড় সাবজেক্ট লেখা যায়, অর্থাৎ লং সাবজেক্ট। অ্যান্ড অ্যাজ পার লং সাবজেক্ট ইউ মাস্ট ইউজ ইউর ওয়ার্ড। এটা হতে পারে সিঙ্গুলার, হতে পারে প্লুরাল, সেটা নির্ভর করবে। ঠিক এত বড় একটা সাবজেক্ট হলেও কোনো সমস্যা নাই, আপনারা অনেকেই দারুণ ভাবে করেছেন আমি দেখেছি। তবে কিছুটা লুফলস থাকবেই, কারো কারো ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, সেটা এই মুহূর্তে ইন্ডিকেট না করলাম, তবে পার্সোনালি আমি কমেন্ট করে অবগত করবো। ওকে, এইখানে এটা হচ্ছে সাবজেক্ট, এই সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম যে অফ এর পূর্বেই সাবজেক্ট থাকবে, একটা বেশ পার। এরপর আমরা জেনেছিলাম কিভাবে এন ড্যাশ এর ব্যবহারটা করতে পারি, অর্থাৎ আমরা কিভাবে দু একটি ইনফরমেশন দেওয়ার জন্য, যদিও এন ড্যাশের ব্যবহারটা ভিন্ন ভিন্ন আমি সেগুলো দেখিয়েছিলাম, এখানে বিস্তারিত বলেছি। ওকে, এরপরে বলেছিলাম যে এন ড্যাশ এবং এম ড্যাশের মধ্যে পার্থক্যটা কি। আমি বলেছিলাম যে এম ড্যাশ আমরা ব্যবহার করতে পারি কমা এর পরিবর্তে, অথবা এই যে যে ফার্স্ট ব্র্যাকেট আছে, আমরা এটা অঙ্কে বলে থাকি ফার্স্ট ব্র্যাকেট, হোয়াটএভার। ফার্স্ট ব্র্যাকেটের পরিবর্তে অর্থাৎ এম ড্যাশ দিয়ে আমরা যে অ্যাপোজিটিভ আছে তাকে কি করতে পারি, আলাদা করতে পারি। ওর বিশেষ করে পার্টিসিপল ফ্রেজেসকে আলাদা করতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস, পাস্ট পার্টিসিপল ফ্রেজেসকে আলাদা করতে পারি, আরো কতভাবে আলাদা করা যায় আমরা বিস্তারিত জানবো। ওকে, দেন আমরা জেনেছিলাম বাট অ্যাজ এ প্রিপোজিশন হিসাবে বাট এর ব্যবহারটা, অর্থাৎ যার অর্থটা হচ্ছে ছাড়া। এমনিতে বাট অর্থটা দেয় যা হোক বা কিন্তু, এরকম অর্থ দেয়, কিন্তু যখন প্রিপোজিশন হিসেবে বাট ব্যবহার হয় তখন ছাড়া অর্থ দেয়। আর কখন আমরা বুঝবো যে বাট প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়, যখন আমরা দেখব যে বাট এর পরেই শুধুমাত্র একটি নাউন ফ্রেজ আছে, দ্যাট মিনস that উইদাউট হ্যাভিং সাবজেক্ট অর ওয়ার্ড, জাস্ট একটা নাউন ফ্রেজ, তখন আমরা টেক ইট অ্যাজ প্রিপোজিশন। ওকে, এরপরে আমরা অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ ক্লোজ ও রিলেটিভ ক্লোজ সম্পর্কে অবগত হয়েছিলাম, যে যে কোনো প্রোনাউন অর কনজাংশন যখন আমরা দেখব যে কোনো একটি বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে তথ্য দিচ্ছে, তখন আমরা এই অংশগুলোকে বলছি রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, সেই সম্পর্কে আমরা অবগত হয়েছি। এরপর সেমিকোলনের ব্যবহার, কিভাবে আমরা বাক্যকে বড় করতে পারি এই সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম। সেমিকোলন দেখুন এখানে স্পষ্টভাবে আমরা সেমিকোলন ব্যবহার করে দুইটি সমজাতীয় মানে কাছাকাছি বাক্য, দুটি স্বাধীন সমজাতীয় বাক্য, মানে একটির কিছু ইনফরমেশন বলা যায় যে আমরা পরবর্তী বাক্যতে ফুল স্টপ দিয়ে না লিখে জাস্ট একটি সেমিকোলন ব্যবহার করে লিখে দিলাম। তাতে করে যেটা হলো যে আপনার এই লেখাটি দেখবে, তিনি বলবেন বাহ, তিনি তো সেমিকোলনের ব্যবহার জানেন, তিনি তো অনেক বড় একটি বাক্য লিখেছেন, দ্যাটস ওকে, এটা তো অনেক ভালো। এই যে সৌন্দর্য, এই যে যে বড় বাক্য তৈরি করার যে মানে মূল মন্ত্র যেগুলো আছে, তার মধ্যে একটা হচ্ছে এই এম ড্যাশের ব্যবহারটা আজকে আমরা দেখব। এরপর হচ্ছে সেমিকোলনের ব্যবহারটা, যদিও অনেক ভাবে করতে পারি তবে এগুলো অনেক বেশি কার্যকর, বিশেষ করে যখন আমরা এই প্যাসেজ গুলোই পড়তে যাব। ওকে, দেন আমরা দেখেছিলাম ফ্লোয়িং অ্যাজ এ প্রিপোজিশন হিসেবে ফ্লোয়িং এর ব্যবহারটা এখানে উল্লেখ আছে। এর অর্থটা হচ্ছে পরে বা ফর, যেটা মূলত আমরা লক্ষ্য করছি যে আফটার এর মতো কাজ করে। এই তো। তারপরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আমি বলেছিলাম আলোচনা করব।
তবে পরবর্তী যেই আমরা আজকে পড়তে যাব সেখানে প্রেজেন্ট পার্টিসিপলটা আমি আলোচনা করে দিব। আশা করছি তখন আপনারা বুঝতে পারবেন দারুণ ভাবে। এরপর এই আলোচনাগুলো, আর এই আলোচনাগুলো আমি কিন্তু ইতিমধ্যেই আপনাদের সাথে ওরিয়েন্টেশন ক্লাসে আলোচনা করেছিলাম। এই জন্য এভাবে ব্লু কালার দেওয়া আছে। এরপরে এইখানে আমরা একটু শিখেছিলাম যে যখনই আমরা দেখব যে অ্যাজ, লাইক, বাট, আফটার, বিফোর, এরপরে যখন দেখবো নাউন বা নাউন ফ্রেজ, শুধু বা নাউন বা নাউন ফ্রেজ, আর কিছু না, মানে এরপর আর কিছু নাই, তখন আমরা একে বলবো প্রিপোজিশন। কেমন? আর যখন আমরা দেখব যে এইগুলোর পরে নাউন বা নাউন ফ্রেজ, এরপরে ভার্ব আছে, তখন আমরা এগুলোকে বলবো কনজাংশন। আর কনজাংশন হলে এগুলোর আবার ভিন্ন ভিন্ন অর্থ। যে এই অ্যাজ এর অর্থ যেহেতু বা কারণ, আবারও যখন অ্যাজ যখন প্রিপোজিশন হিসেবে আসবে তখন এর অর্থটা হচ্ছে হিসাবে। আর বেশ কিছু অর্থ আছে। এরপরে বার যখন প্রিপোজিশন হিসেবে বসবে তখন ছাড়া। বার যখন কনজাংশন হিসেবে বসবে দেখুন তখন কিন্তু অর্থ দিচ্ছে। এই তো, এই পর্যন্ত আমরা অবগত হয়েছিলাম, আর এইগুলো আমরা ওরিয়েন্টেশন ক্লাসে অবগত হয়েছিলাম। আশা করছি যে এইগুলো সম্পর্কে আপনারা সুস্পষ্ট একটা ধারণা পেয়েছেন। আর এইখানে আমি পড়ি, এটা ছিল আপনাদের জন্য অনেকটা কাজ, যে এই জায়গায় না বোঝেন সেটা আমাকে জিজ্ঞাসা করবে। আর আরেকটি ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা একদিনে সব গ্রামাটিক্যাল স্ট্রাকচার পড়তে পারবো না, এই জন্য কিছু কিছু ব্যাপার আমরা কি করেছিলাম, অ্যাভয়েড করছি। আজকে আমরা সেগুলোকে আলোচনা করার চেষ্টা করব। ওকে, আমরা আমাদের যে আজকের আলোচনা, আমরা সেখানে চলে যাই। ওকে, আমরা এই প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে পরবর্তীতে অবগত হব। যখন আমাদের প্রায় শেষের দিকে আসবে তখন আমরা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেওয়ার চেষ্টা করব। ওকে, আজকে আমরা তাহলে শুরু করতে পারি আমাদের মূল আলোচনা। আর মূল আলোচনা যাওয়ার আগে আমরা আরো 2 মিনিট সময় নেব, যদি আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে পূর্ববর্তী আলোচনার উপরে। জি, কারো কোনো প্রশ্ন আছে? 2 মিনিট সময় জাস্ট আপনারা অবগত করবেন যে হ্যাঁ প্রশ্ন আছে, যে কোনো প্রশ্ন, নো প্রবলেম। ওকে, তাহলে আমরা আমাদের যে মূল আলোচনা আছে আমরা শুরু করে দিতে পারি। Here we see. এই যে যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, এটা মূলত ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম। এটা দেখতে পাচ্ছি যে 1992 and 2010 হিয়ার। এই যে যে মধ্যবর্তী যে অংশটা আছে না, আমরা দেখতে পাচ্ছি, এইটাকে আসলে কি বলা যায়, মানে এটা কি আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখানে একটা প্রশ্ন, এটাকে আমরা কি বলবো মূলত, আমি কিন্তু গতকাল দেখিয়েছিলাম। দেখি কে বলতে পারে। এই যে মাঝখানে যেটা আছে, এটা কি এমনি এমনি ব্যবহার হয়েছে? এটা মূলত কিসের কাজ করেছে? যে আমাকে একটু অবগত করুন মেসেজে, এটা এটা নামটা কি? ওকে, ইতিমধ্যে আমি বলেছিলাম যে একে আমরা এন ড্যাশ বলতে পারি। কি ড্যাশ? এন ড্যাশ। তার মানে আমরা এই এন ড্যাশ দিয়ে কিসের কাজ করতে পারবো? টু এর কাজটি। কেমন? যেমন এটা হচ্ছে 1990 থেকে 2010 সাল, এখানে কিন্তু থেকে বোঝাচ্ছে। হ্যাভ ইউ গট রাইট নাও? অর্থাৎ এটা হচ্ছে এন ড্যাশ। আশা করছি এটা যেন মনে থাকে। ওকে, দেন উই সি, এইটা হচ্ছে আসলে কি ট্রেন্ড আছিল, মানে কি ট্রেন্ড আছে, এন্ড কি ধরনের প্রসপেক্ট আশা আছে ফর ইউরোপিয়ান ট্রান্সপোর্ট সিস্টেম। ওকে, আমরা আমাদের মূল যে আলোচনা আছে সেখানে আমরা চলে যেতে পারি। প্যারাগ্রাফ 1, অর্থাৎ এই, এখানে দেখুন আমি দুইটি কালার করে রেখেছি, রেড কালার। আমরা কিন্তু পুরো প্যাসেজটি পড়বো না, কারণ আমি বলেছি যে এখানে আপনাদের প্রবলেম, ঠিক সেই ব্যাপারটিকে আমরা ইন্ডিকেট করবো। ওকে, আমরা সাধারণত এই শব্দগুলোর যদি অর্থ জানি তাহলে এমনিতেই অর্থটা পারবো, অর্থাৎ অটোমেটিকলি আমাদের অর্থটা বোধগম্য হবে। যে ইট ইজ ডিফিকাল্ট টু কনসিভ, অর্থাৎ এটা চিন্তা করা বা এটা ভাবনা বা ভাবা কঠিন। অফ ভিগুরাস ইকোনমিক গ্রোথ উইদাউট অ্যান এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ শক্তিশালী অর্থনৈতিক গ্রোথ, বিশেষ করে পর্যাপ্ত এবং বলা যায় যে ইফিশিয়েন্ট, মানে অপেক্ষাকৃত ভালো যে ট্রান্সপোর্ট সিস্টেম, পরিবহন সিস্টেম ছাড়া আসলে শক্তিশালী অর্থনৈতিক যে গ্রোথ
প্রবৃদ্ধি এটা সম্ভব না। পরক্ষণে আমরা যে বাক্যটি দেখতে পাচ্ছি ওয়ালদু, যদিও, আমরা জানি এটার অর্থটা হচ্ছে যদিও অ্যাজ এ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে। Modern information technologies can reduce the demand for physical transport, অর্থাৎ এই যে বর্তমান যে মডার্ন ইনফরমেশন সিস্টেম যদিও কি করতে পারে, মানে হ্রাস করতে পারে বিশেষ করে এই যে যে আমাদের সড়ক পরিবহন বা ফিজিক্যাল যেই ট্রান্সপোর্ট গুলো আছে সেগুলোর চাহিদা, বাই ফ্যাসিলিটেটিং উইন ওয়েল, এর অর্থটা হচ্ছে সহজতর করা, এখানে ভার্ব অর্থে দেওয়া আছে। বাট আমরা যখন বাই অর্থাৎ প্রিপোজিশন যুক্ত, মানে প্রিপোজিশনের পরে যখন আইএনজি যুক্ত ভার্ব দেখব, অর্থাৎ সেগুলোকে আমরা কি বলতে পারি, জেরন বলতে পারি। জাস্ট ঠিক ইট নাও, ঠিক আমরা কি বলবো, যে কোনো প্রিপোজিশনের পরে আইএনজি যুক্ত ফর্ম যখন ব্যবহার হবে, দ্যাট মিনস জেরা, এর অর্থটা প্রদান করে দ্বারা, এরকম যে মানে এটা করার মাধ্যমে এরকম বোঝায়, অর্থাৎ সহজতর করার মাধ্যমে কি টেলিওয়ার্কিং, টেলিওয়ার্কিং উইন ওয়েল দ্যাট মিনস মানে এই যে টেলিফোন বা এই মাধ্যমে যেগুলো হয় টেলিফোন সার্ভিস, টেলি সার্ভিস, অর্থাৎ টেলিফোন ওয়ার্কিং টেলি সার্ভিসের মাধ্যমে এইগুলোকে সহজতর করা হয়। ওকে, হিয়ার উই সি, এখানে বলা হচ্ছে যদিও তারপরে আরেকটি অংশ আছে, দ্য রিকোয়ারমেন্ট ফর ট্রান্সপোর্ট কন্টিনিউস টু ইনক্রিজ, কিন্তু এই পরিবহনের জন্য যে দরকার, রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ার এর অর্থটা হচ্ছে দরকার, কিন্তু এখানে রিকোয়ারমেন্ট দ্যাট মিনস হচ্ছে এখানে নাউন অর্থে ব্যবহার হয়েছে, যে এটা কিন্তু চলমান, এই এই বৃদ্ধিটা কিন্তু চলমান। ওকে, এখন আমার প্রশ্ন যদি আপনাদের কাছে হয়, আর তা হলো এই অলদো যুক্ত এখানে দুটি বাক্য আছে আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি বাক্য, এই একটি বাক্য, আর এই একটি বাক্য। এখন যদি আপনাদের প্রশ্ন করা হয় যে এখানে স্বাধীন বাক্য কোনটি আর পরাধীন বাক্য কোনটি? অর্থাৎ আমরা তো জানি যে যদি কনজাংশন যুক্ত বাক্য থাকে তার মানে একটি স্বাধীন আর একটি পরাধীন, তাহলে এখানে স্বাধীন বাক্য কোনটি? এখানে একটি অ্যাডভার্বিয়াল ক্লজ আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। জি, আমাকে একটু অবগত করবেন কোনটা স্বাধীন আর কোনটা প্রিন্সিপাল? আই থিংক সো ইউ উইল আইডেন্টিফাই সুন। ওকে, কেউ আমাকে মেসেজ অবগত। জি, দেখি কি বলেছেন। ফার্স্ট, ইয়েস ডিপেন্ডেন্ট, ইয়েস এক্স্যাক্টলি ডিপেন্ডেন্ট। ওকে, ইয়েস এক্স্যাক্টলি। Then you will see there are two key factors behind this trend. অর্থাৎ এই যে যে ট্রেন্ড আছে এই ট্রেন্ডের পিছনে দুটি মূল ফ্যাক্টর, কারণ আছে। ওকে, বাহাইন্ড এর অর্থটা হচ্ছে এখানে কারণ, এই সরি পিছনে বোঝাচ্ছে, পিছনে। অর্থাৎ এই যে যে মূলত আমরা যেটা লক্ষ্য করছি এই যে যে ট্রান্সপোর্ট এর যে বৃদ্ধিটা, এইটার পিছনে দুটি কারণ আছে। একটা হচ্ছে ফর প্যাসেঞ্জার ট্রান্সপোর্ট, অর্থাৎ একটা মানুষকে ট্রান্সপোর্টের জন্য, যে যেটা মেইন ফ্যাক্টর, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সবচেয়ে বলা যায় যে নির্ণায়ক ফ্যাক্টর, ইজ দ্য স্পেকটাকুলার গ্রোথ, অর্থাৎ এটা হচ্ছে মানে বলা যায় যে অনেক বেশি প্রবৃদ্ধি বা গ্রোথ, মানে বৃদ্ধি এক কথায়, স্পেকটাকুলার উইন ওয়েল দ্যাট মিনস দর্শনীয় আমরা বলে থাকি। ইন কার ইউজ, অর্থাৎ কার ইউজের ক্ষেত্রে এটা অনেক বেশি মানে বেশি পরিমাণে ব্যবহার হচ্ছে এই প্যাসেঞ্জার ট্রান্সপোর্টের ক্ষেত্রে। আমাদের মূল টার্গেট, আমরা তো পুরোটা পড়লে, আমরা পুরোটা যদি পড়ি তাহলে পিছিয়ে পড়বো, অর্থাৎ অনেক সময় চলে যাবে। আমি এইটাকে ইন্ডিকেট, অর্থাৎ এখানে আছে যে দ্য নাম্বার অফ কার্স অন ইউরোপিয়ান ইউনিয়ন রোডস show an increase of 3 million cars each year from 1992 2010, অর্থাৎ 1990 থেকে 2010 সালের প্রতি বছরে, 2010 সাল থেকে মানে 1990 থেকে 2010 সাল পর্যন্ত প্রতি বছর 3 মিলিয়ন যে কারের যে বৃদ্ধি, তা মূলত কি দেখেছে এই ইউরোপীয় ইউনিয়নের, মানে যে কারের যে সংখ্যাটা আছে তারা এটার সম্মুখীন হয়েছে, এরকম অর্থটা এখানে। So ওটা অর্থটা দিচ্ছে এরকম যে তারা এটা কি সম্মুখীন হয়েছে বা এটা তারা অবলোকন করেছে, এরকম একটা অর্থ দিচ্ছে।
এখন একটা প্রশ্ন, এই ব্যবহারগুলো আমরা প্রায় দেখতে পাই। কি ব্যবহার তা হলো যে আমরা যখনই দেখি যে ইনক্রিজ ব্যবহার হয়েছে, অথবা এরকম হতে পারে রাইজ ব্যবহার হয়েছে, অথবা হতে পারে যে এগুলোর পরিবর্তে ডিক্রিজ ব্যবহার হয়েছে, বিপরীত সেন্স, ডিক্রিজ, অথবা হতে পারে অন্য কোনো কিছু, whatever। আমরা প্রায়শই লক্ষ্য করব যে এগুলোর পূর্বে অনির্দিষ্ট অর্থে, সরি টু সে, এগুলোর পূর্বে অনির্দিষ্ট অর্থ প্রদানে এ অথবা এন ব্যবহার হচ্ছে। এটা রহস্যটা কি? আমরা যখন নাউন হিসেবে ব্যবহার করব এইগুলোকে, অর্থাৎ ইনক্রিজ, ডিক্রিজ, রাইজ, মানে বৃদ্ধি প্রকাশ অর্থে যখন নাউন হিসেবে ব্যবহার করব, তখন আমরা সব সময় এইভাবে এ অথবা এন অনির্দিষ্ট অর্থে ব্যবহার করব। যেমন ধরেন এটা নিয়ে কিন্তু একটা বাক্য আছে, আবার অলদো নিয়েও একটি বাক্য আছে। যাই হোক, আমরা ধরুন এইখানে জাস্ট হিয়ার আই এম গোয়িং টু আস্ক কোয়েশ্চেন্স one by one. And first, I would like to ask question here, Ronak, please. You will respond. Ronak, do you hear me? Okay. Yes. Okay, Ronak, here you see Bangladesh is witnessing an increase in commodities price in the grocery market. You will say Bengali meaning. এই বাক্যটির বাংলা অর্থ কি হতে পারে? জি, can you say please? বাংলাদেশের গ্রোসারি মার্কেটগুলোতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে। ওকে, হ্যাঁ, এক্স্যাক্টলি, বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এটা হয়, কিন্তু আমরা যদি একটু বলি যে দেখবেন প্রায় সময় মানে বাংলাদেশ ওয়েটেসিং এর অর্থটা হচ্ছে মানে সাক্ষী হওয়া। এখন এইখানে অর্থটা দিচ্ছে দেখুন না, এই জন্য আমরা পড়তে গেলে অনেক ভিন্ন ভিন্ন অর্থ পাই। যেমন এখানে অর্থটা দিচ্ছে এরকম, মানে যে বাংলাদেশ বিশেষ করে এই যে যে কমোডিটির যে প্রাইস আছে, দ্রব্যমূল্যের যে দাম আছে গ্রোসারি মার্কেটে, এটার মানে ক্রমবর্ধমান, মানে এক কথা হচ্ছে বৃদ্ধির সম্মুখীন হচ্ছে, অথবা এইটার বৃদ্ধি দেখতে পাচ্ছে, এরকম একটা অর্থ হচ্ছে। এখন এইখানে আমি অ্যান ব্যবহার করছি, তার মানে আমি আপনি যখন ব্যবহার করতে যাব তখন কিভাবে ব্যবহার করব? ডেফিনেটলি আমরা যখন অনির্দিষ্ট অর্থে এইগুলোকে নাউন হিসেবে ব্যবহার করব, বৃদ্ধি বা হ্রাস, সেটা যে কোনো ওয়ার্ড দিয়ে আপনি করেন, তখনই অনির্দিষ্ট অর্থে এইভাবে আর্টিকেল এ অথবা এন ব্যবহার করবেন। বুঝতে পারলেন কি? এখানে আপনাদের জন্য কিন্তু কাজ আছে, আপনারা করবেন। আপনারা কি করতে পারেন, একেবারে এই জাতীয় একটি বাক্যই তৈরি করতে পারেন অন্য কিছু দিয়ে। অর্থাৎ আপনারা যদি একেবারেই না পারেন, আমার কাজ হচ্ছে এগুলোকে অ্যাপ্লাই করবেন, আপনি নিজে এগুলোকে লিখবেন, অর্থাৎ একই রকম ভাবে লিখবেন, সমস্যা নাই। এই যে এখানে একটি বাক্য দেওয়া আছে, আপনি নিজেই লিখতে পারেন। দেখুন, অল দ্য উই সি গ্রোয়িং ট্রেন্ড, অর্থাৎ একটি গ্রোয়িং ট্রেন্ড টু ইন্টারনেট অফ কমিউনিকেশন, অর্থাৎ এই যে কমিউনিকেশনের জন্য ইন্টারনেটের প্রতি একটি ক্রমবর্ধমান প্রবণতা যদিও আমরা লক্ষ্য করি, দ্য সিগনিফিকেন্স অফ ফিজিক্যাল কন্টাক্ট স্টিল এক্সিস্ট। কিন্তু মানে এখানে হচ্ছে অলদো, যদিও, তার মানে এইখানে আবার আমাদের বাংলা অর্থটা হচ্ছে কিন্তু। এই যে যে শারীরিক যেই মানে কন্টাক্ট বা যোগাযোগের বা ফিজিক্যাল যোগাযোগের যেই গুরুত্ব, সেটা কিন্তু এখনো বিদ্যমান। এইরকম। এখন আপনার কাজ হচ্ছে আপনি এত কঠিন ভাবে না পড়েন, আরো সহজ ভাবে লিখুন, যাতে করে আমরা ভবিষ্যতে এগুলোকে অ্যাপ্লাই করতে পারি আমাদের নিজের প্রয়োজন। ওকে, আই উইল আস্ক কোয়েশ্চেন্স র্যান্ডমলি, বাট আমরা সেকেন্ড যে প্যারা আছে সেটা দিয়ে চলে যেতে। নেক্সট সি, আমি এখানে দেখুন, এখানে একটি মার্ক করেছি, এখানে একটি মার্ক করেছি, এখানে একটি মার্ক করেছি, এখানে একটি মার্ক করেছি। আমাদের এখানে অনেক কিছু জানার আছে। এইখানে লক্ষ্য করুন, পুরো বাক্যটা তিন চারটা বাক্য মিলে, সরি টু সে তিন চারটা সেন্টেন্স মিলে একটি বাক্য হয়েছে। এটাই মূলত আজকে আমরা একটু সময় নিয়ে দেখব, এবং এত বড় বাক্যের কিভাবে অর্থ উদ্ঘাটন করা যায় খুব সহজে, এই ব্যাপারটাও আমরা উপলব্ধির চেষ্টা করব।
ওকে, হিয়ার উই সি। প্রথমত, অ্যাজ ফার অ্যাজ এটা আমরা দুই রকম ভাবে ব্যবহার করতে পারি, বাট এখানে অর্থটা দিচ্ছে যত দূর, বা এটা একটা ফ্রেজের মতো ব্যবহার হয়। সাধারণত আমরা কথা বলার ক্ষেত্রে এই ফ্রেজটা ব্যবহার করতে পারি এই রকম, দেখুন, অ্যাজ ফার অ্যাজ, এরকম যত দূর, আই অ্যাম কনসার্ন, অর্থাৎ যত দূর আমি বুঝি। এইটা অ্যাজ এ ফ্রেজ হিসেবে সচরাচর ব্যবহার হয় আমাদের ইংরেজি যখন আমরা কথাবার্তা বলতে যাই। অর্থাৎ স্পিকিং অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্ন, অর্থাৎ আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু মনে করি, এরকম অর্থে অর্থ প্রদান করে। বাট এখানে অর্থটা দিচ্ছে অ্যাজ ফার অ্যাজ গডস ট্রান্সপোর্ট ইজ কনসার্ন, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে অনেকটা এইরকম যে যত দূর, বা এরকম অর্থটা দিচ্ছে যে এই যে যে দ্রব্যমূল্যের যে পরিবহন ইজ কনসার্ন, অর্থাৎ ইয়া করা হয়, মানে গুরুত্ব দেওয়া হয়। কনসার্ন এমনিতে হচ্ছে অনেকটা উদ্বিগ্ন, আরো কয়েকটি অর্থ হচ্ছে মানে অনেকটা সজাগ, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে হ্যাঁ যদি মানে অনেকটা যখন এটাকে গুরুত্ব দেওয়া হয় এই সেন্সটা দিচ্ছে। গ্রোথ অর্থাৎ প্রবৃদ্ধি, ইজ ডু অর্থাৎ প্রবৃদ্ধিটা ঘটে বা হয়। টু এর অর্থটা হচ্ছে অ্যাজ অ্যাডজেক্টিভের মতো অর্থ দেয়, তবে ডু টু এটা কিন্তু আবার অর্থ দেয় কারণে। শুধু টু এর অর্থটা কি জানি আমরা, টু এর অর্থটা হচ্ছে অনেকটা যথোপযুক্ত কারণে, বাট যদি টু টু হয় তখন হয়ে যায় এর অর্থটা কারণে। ওকে, কিন্তু এখানে টু আ লার্জ এক্সটেন্ট, এটা আবার একটি ফ্রেজ। এই ফ্রেজটি অনেক বেশি কার্যকর, যার কারণে আমি রেড কালার দিয়ে রেখেছি। কেমন? হিয়ার উই সি। আমরা যদি একটু এদিকে দেখি, এখানে কিন্তু লেখা আছে, যে শব্দগুলো আপনারা না জানেন বা একটু কঠিন মনে হয় একটু দেখে নেবেন। ওকে, এইখানে লিখে রেখেছি দেখুন, টু আ লার্জ এক্সটেন্ট অর টু আ গ্রেট এক্সটেন্ট, এর অর্থটা হচ্ছে প্রধানত বা অনেকাংশে। আমরা ফ্রেজ হিসেবে এটা ব্যবহার করতে পারি। আমি যদি আরেকটু পরিষ্কার করে দিই, আপনি চাইলে মোস্টলি এটার অল্টারনেটিভ হিসেবে বলতে পারেন, অথবা আপনি কনসিডারেবলি কনসিডারেবলি এটাকে অল্টারনেটিভ হিসেবে বলতে পারেন, আর কম্প্রিহেন্সিভলি এটাকেও আপনি অল্টারনেটিভ হিসেবে বলতে পারেন। আরো বেশ কিছু আছে যেগুলোকে অল্টারনেটিভ হিসেবে বলা যেতে পারে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইটাকে কেন আমি শিখব? দেখুন, এরপর থেকে আমাদের প্রয়োজনে আমরা এটাকে ব্যবহার করব, যাতে করে আমরা যখন স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি লিখতে যাব তখন যেন খুব সহজে এটাকে অ্যাপ্লাই করতে পারি। কারণ আমাদের মূল উদ্দেশ্য তো স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি লেখা শেখা, একই সাথে সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে অবগত হওয়া। এইগুলো যখন টুকটাক দিয়ে দেয় বাক্যের মধ্যে, তখনই আমরা অর্থ উদ্ঘাটনে ব্যর্থ হই। এটা হতে পারে অ্যাট এ গ্রেট এক্সট্যান্ট, ওর অ্যাট এ লার্জ এক্সট্যান্ট, ওর এক্সটেন্ড আরো কিছু অন্যভাবে হতে পারে, নো প্রবলেম। ওকে, অর্থাৎ প্রবৃদ্ধি ঘটে কি কারণে, এখানে একটা কারণ দেওয়া আছে, ডিউ টু আ লার্জ এক্সটেন্ট চেঞ্জ, অর্থাৎ অনেকাংশে চেঞ্জের কারণে, পরিবর্তনের কারণে, ইন দ্য ইউরোপিয়ান ইকোনমি অ্যান্ড ইটস সিস্টেম প্রোডাকশন, অর্থাৎ এটা যে এই যে উৎপাদনের যে সিস্টেম আছে সেই কারণে। Here we see, and in the last 20 years, অর্থাৎ গত 20 বছরে, অর্থাৎ গত 20 বছরে, দেখুন আমরা এটাকেও কিন্তু আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি। যখন আমরা নির্দেশ করব গত 10 বছরে, গত 20 বছরে, গত 30 বছরে, গত 25 বছরে, তখন আমরা ঠিক এইভাবে লিখব, অ্যাজ ইন্টারনাল ফ্রন্টিয়ার্স। ওকে, ফ্রন্টিয়ার্স এর অর্থটা হচ্ছে, আমরা এখান থেকে দেখে নিই, সীমানা বোঝায়। ফ্রন্টিয়ার্স, ফ্রন্টিয়ার্স, ফ্রন্টিয়ার। ওকে, হ্যাভ বিন abolished. ওকে, now here my question. Oh no, এখানে লিখে দেওয়া আছে, এটা আর কোশ্চেন করার কিছু নাই। ইউরোপিয়ান ইউনিয়ন ফ্রম, অর্থাৎ এরা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসে, সেটা হলো স্টক ইকোনমি টু ফ্লো ইকোনমিতে আসে। এখন এই স্টক ইকোনমি কি, ফ্লো ইকোনমি কি, এটা কিন্তু আমাদের এসডিএল জানাটা খুব বেশি প্রয়োজন। কারণ কি? কারণ এগুলো যদি আমরা, এই টার্ম গুলো যদি আমরা মনে রাখতে পারি, এইগুলো শুধুমাত্র আমাদের এই প্রয়োজনেই না, আমাদের জীবন দশা, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের এইগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে,
যেমন দেখুন আমরা যদি একটু দেখি, মূলত স্টক ইকোনমি বলতে বোঝাচ্ছে যে ভ্যালু অফ অ্যাসেট অ্যাট এ স্পেসিফিক টাইম, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে যে সম্পত্তির মূল্য, মানে গুরুত্ব দেওয়া আর কি। আর ফ্লো ইকোনমি তার ভ্যালু অফ অর্থাৎ ট্রানসাকশনস ওভার পিরিয়ড অফ টাইম, অর্থাৎ এখানে এই টাইমটা হচ্ছে মানে বলা যায় যে যেখানে ভ্যালু যে আছে এটার মানে ইয়া হবে আর কি, আদান প্রদান হবে, স্পেসিফিক রিজিট থাকবে না, এরকম সেন্স প্রদান করছে। ওকে, নেক্সট ওই সি, আমরা এইটাকে একটু পড়বো। ইতিমধ্যে আমি বলেছি এটা অনেক বড় একটি বাক্য, এটাকে আমরা পড়বো। ওকে, এখানে কয়টি অংশ আছে দেখুন, এই বড় একটি বাক্য কিন্তু এখানে বেশ কয়েকটি অংশ আছে। আমরা যদি প্রথমত অংশগুলোকে একটু আইডেন্টিফাই করি, আমরা দেখতে পাবো যে এই যে যে পর্যন্ত অংশটি আছে, এই পর্যন্ত হচ্ছে এই বাক্যের প্রধান অংশ আর কি। এখন প্রধান অংশটি আবার লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি হ্যাজ বিন। ওকে, হ্যাজ বিন emphasized. My question right now, I will ask randomly here. Okay, লিহান রহমান, you will respond here. এই বাক্যটি আসলে এই পর্যন্তই দেখুন, এই বাক্যটি মূলত এটা কি বাক্য বলবেন, এটাকে কি ধরনের বাক্য বলবেন? এখানে হ্যাজ বিন আছে, এরপরে এমফাসাইজ, এটা কি এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? মানে মানে টেন্স? হ্যাঁ, প্যাসিভ। ওকে, প্যাসিভ, এক্স্যাক্টলি। এন্ড রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে কিছু ইন্ডাস্ট্রির যেই মানে যে অবস্থান পরিবর্তন মাধ্যমে মূলত কি করা হয়েছে, এই ঘটনাটিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই ঘটনা বলতে কোন ঘটনা? ওকে, এখানে আমি আমি প্রশ্ন করতে চাচ্ছি এই ঘটনা বলতে কাকে নির্দেশ করছে? ওকে, হিয়ার রিয়া, প্লিজ ইউ উইল রেসপন্ড Yes, the sir. here. And this phenomenon, and phenomenon means, and what do you mean phenomenon? Do you Sir, know? it means ঘটনা। Yes, exactly, event or ঘটনা with a well occurrence। এখন এখানে প্রশ্নটা হচ্ছে একটি কাকে নির্দেশ করেছে, মূলত কেন এটা আসলো যে এইটাকে গুরুত্ব দেওয়া হয়েছে, মানে এটা এটা মূলত কাকে নির্দেশ করেছে, মানে এই বাক্যে তো নির্দেশ করেছে কাউকে, কাকে নির্দেশ করেছে বলুন তো? ওকে, অন্য কেউ বলুন, এটার উত্তর দিবেন কে? এটার উত্তর দিবেন হচ্ছে শাহজালাল, আপনি বলুন। এই যে যে ফেনোমেনন, এটা কাকে নির্দেশ করছে? মানে এটা তো মাঝখান থেকে একটা শব্দ চলে আসলো না, মানে দিস ফেনোমেন হ্যাজ বিন, নতুবা আপনি যদি এটা না ধরতে পারেন তাহলে তো এই বাক্যের অর্থটা বুঝবেন না। আর যদি পুরো বাক্যর সবই বুঝলেন কিন্তু আপনি বুঝলেন না ফেনোমেনন আসলে কাকে নির্দেশ করছে, কি এটা? ওকে, আমি একটু বলছি। এটা হচ্ছে এই যে যে গত 20 বছরে, মানে ইন্টারনাল ফ্রন্টিয়ার্স বলতে এই যে বিশেষ করে যে সীমানা আছে, ওই যে ইউরোপীয় যে কান্ট্রিজ গুলো আছে, সেই ইউরোপীয় কান্ট্রিজ গুলোর মধ্যে যে সীমানা সেগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ কি করা হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। এরপরে কি করলো ইউরোপীয় ইউনিয়ন, কি করলো, মুভ স্টক মার্কেট থেকে ফ্লো মার্কেটে আসলো, অর্থাৎ স্টক মার্কেট, একটি স্টক মার্কেট ছিল, সেখান থেকে তারা ফ্লো মার্কেটে চলে আসলো। এই যে যে ফেনোমেন, এই যে যে ঘটনা, এইটাকে নির্দেশ করছে, অর্থাৎ তারা যে এই মার্কেট থেকে এই মার্কেটে চলে আসলো, এইটাকে নির্দেশ করছে। যে এই ফেনোমেনাটা গুরুত্ব দেওয়া হয়েছে আবার কি দিয়ে, সাম রিলোকেশন অফ সাম ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে। ওকে, এখন আমার প্রশ্ন, particularly those which are labor intensive. Here we see labor intensive, that means শ্রম ঘন। অর্থাৎ আমরা বলি না যে শ্রম ঘন, অর্থাৎ এখানে বলা হচ্ছে বিশেষ করে যেইগুলো শ্রম ঘন, অর্থাৎ যেই কোম্পানিগুলো অপেক্ষাকৃত কি ছিল, মানে অনেক বেশি মানে পরিশ্রম করা, মানে ইয়া হতো আর কি, কায়িক পরিশ্রম যে কাজগুলো করা হতো, এটাকে শ্রম ঘন বলা হচ্ছে। এখানে আমি যদি ওকে, আমি প্রশ্ন করার আগে আমি নিজেই একটু বলি, here we see particularly we know well as the adverb and those which are labor intensive। এখন যদি বলি এই অংশটা আসলে কাকে নির্দেশ করেছে, দোজ বলতে আসলে এই অংশটা কি, কাকে নির্দেশ করেছে, কেউ বলতে পারবেন? ওকে, এখানে মূলত আমরা দেখতে পাচ্ছি যে একটি রিলেটিভ ক্লোজ আছে। আমরা জানি যে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হয় তখন আমরা একে রিলেটিভ ক্লোজ বলে থাকি। ওকে, এটা মূলত এই যে যে সাম ইন্ডাস্ট্রিজ আছে না, একই নির্দেশ করছে। অর্থাৎ
এই যে যে কিছু ইন্ডাস্ট্রিজ আছে একে নির্দেশ করেছে যেগুলো মূলত ছিল কি, যেগুলো মূলত লেবার ইন্টেন্সিভ, অ্যান্ড টু রিডিউস প্রোডাকশন কস্ট। একটা ব্যাপার দেখুন, এখান থেকে আমাদের কি শেখার আছে, একটা ব্যাপার দেখুন, এই অংশটা কিন্তু এখানে হওয়ার কথাই ছিল, কিন্তু এই অংশটা এখানে বসিয়ে দিয়ে একটি কমা দেওয়া হয়েছে। এই অংশটার নাম কি জানেন? এই অংশটা গ্রামারের ভাষা হচ্ছে পারপোসেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। এটা গ্রামারের ভাষায় নাম কি? Purposes of adverbial phrases, or you can say, and this is the reasons of adverbial phrase. ওকে, আমি কি লিখে দিব? আসলে লিখে দেওয়ার কিছু নাই, তারপরও আমার মনে হয় মনে রাখার জন্য আপনাদের জন্য উপযুক্ত হতে পারে। অর্থাৎ এই অংশগুলো আমরা চাইলে বাক্যের অন্য অন্য জায়গায় বসাতে পারি। অর্থাৎ এই অংশগুলোকে আমরা চাইলে অর্থাৎ আহ অন্য অন্য জায়গায় বসাতে পারি। ওকে, এটার নাম দিতে পারি আমরা কি, যে এরকম একটি নাম দিতে পারি যে অ্যাডভার্বিয়াল পারপোসেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস। পারপোসেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অনেকের কাছে একটু কঠিন বোধ হতে পারে। ওকে, যেমন ধরেন আমি একটু সহজ করে দিচ্ছি। ওকে, যেমন আমি বললাম এরকম অর্থে যে টু, সরি টু সে, টু, এরপর আমি বললাম যে ব্রেইন ন্যাশনাল, কি, ন্যাশনাল ইউনিটি। অর্থাৎ আমি বললাম যে টু ব্রিং ন্যাশনাল ইউনিটি, এরপর আমি বললাম যে হুম উই, এরপরে বললাম যে এইভাবে বললাম যে শুড, এরপরে বললাম যে ওয়ার্ক টুগেদার, ওয়ার্ক টুগেদার ফর বাংলাদেশ। ওকে, হিয়ার উই সি। এইখানে আমি বললাম যে আমাদের জাতীয় ঐক্য বাস্তবায়ন করতে হলে বা জাতীয় ঐক্য আনয়নে বা আনতে আমাদের একসাথে কাজ করা দরকার বাংলাদেশের জন্য। এই যে যে অংশটা লিখেছি না, দিস ইজ, এই অংশটাকে বলা হচ্ছে যে পারপোজ অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অর্থাৎ যদি বলি যে কি জন্য আমাদের কাজ করতে হবে একসাথে, এই যে টু ব্রিং ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ জাতীয় ঐক্য, ঐক্য গঠন করতে, ওয়ার উই হিয়ার ক্যান সে ফর্ম, টু ফর্ম ন্যাশনাল ইউনিটি উই শুড ওয়ার্ক টুগেদার ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য একসাথে কাজ করা হচ্ছে। ইয়েস, লিহান আপনি প্রশ্ন করুন প্লিজ। স্যার এইখানে আমি যদি ভার্ব দিতাম তা মানে এখানে বাংলাদেশের পূর্বে কি ইন অর্ডার টু বসানো যাবে? উম, এইখানে হ্যাঁ, মানে ফরের পরিবর্তে আর কি। না, এইখানে তো আমি তো অর্থটা দিচ্ছি বাংলাদেশের জন্য। আমার কথা বলছেন, এটার তো আর অল্টারনেটিভ হতে পারে না। আমি যদি এখানে কোনো ভার্ব লিখতাম তখন আমি অল্টারনেটিভ দিতে পারতাম। আমি তো আর ভার্ব লিখতেছি না। ধরেন আমি বললাম যে বাংলাদেশকে এগিয়ে নিতে, সেই ক্ষেত্রে আমি বললাম যে টেকিং বাংলাদেশ ফরওয়ার্ড, ফরওয়ার্ড, ধরেন এইভাবে যদি করতাম তাহলে আমি এক কাজ করতে পারতাম। এইখানে দেখুন, লক্ষ্য করুন, ইন অর্ডার টু, এরপর আমি লিখতে পারতাম যে টেক বাংলাদেশ ফরওয়ার্ড, অর ইউ ক্যান সে হিয়ার মুভ বাংলাদেশ ফরওয়ার্ড। দেখুন আমি কিন্তু এই প্রতিটা সেন্টেন্স আমি কিন্তু রিপিট করব না, এবং কি আপনাকে আমি যে কোনো সময় জিজ্ঞাসা করব সবাইকে, যেহেতু আমি নোটটি আপনাকে প্রদান করব, যেহেতু আপনার কাছে ভিডিওটি থাকবে, এবং আপনি যদি সাথে সাথে অ্যাপ্লাই না করেন তাহলে আপনার হয়তো বা ভুলে যাওয়ার প্রবণতা থাকতে পারে, কিন্তু আমি কিন্তু আপনাকে যে কোনো সময় জিজ্ঞাসা করব। অর্থাৎ আমি যে উদাহরণগুলো দিচ্ছি এগুলোও কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয়, আমাদের কিন্তু সবগুলো প্যাসেজ শেষ করা আলোচ্য বিষয় না। আমরা মূলত যেন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে পারি, এটি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এই যে যেমন প্রশ্ন করেছেন এখান থেকে জানতে পেরেছেন, তা হলো আমরা কখন কোন প্রিপোজিশনের পরিবর্তে কোন প্রিপোজিশন কখন বসাতে। ওকে, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, প্রত্যেকেই বলবেন এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, হিয়ার উই সি, এইরকম ভাবে পারপোসেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, আর এটার আরেকটি নাম আছে, তা হলো, আমি যদি একটু বলে দিই, রিজন। ওকে, রিজন অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজেস অফ রিজন, এরকম আমরা বলতে পারি।
বা অ্যাডভার্ব অফ রিজন, এরকম বলা যায়, নো প্রবলেম। অর্থাৎ মানে কারণ। ওকে, ওকে। আমি যদি আপনাদের প্রত্যেকেই বলি যে প্রত্যেকেই মেসেজে, ওকে, যেহেতু বাড়ির কাজ থাকবেই, সুতরাং দয়া করে এটা আমাদের সময় এখন আপাতত নষ্ট করতে হবে না। এখানে আপনারা প্রত্যেকেই ঠিক এই অ্যাডভার্বিয়াল পারপোজেস, আমি কিন্তু এই পারপোজেস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অর্থাৎ যখন ওয়াই এর উত্তর পাওয়া যায়, কিসের উত্তর পাওয়া যায়, কেন এর উত্তর পাওয়া যায়, ওকে, ওয়াই এর উত্তর যখন আমরা পাবো, উত্তর সবসময় কি হবে, সবসময় হবে মূলত এই যে এটা, এটা হবে সবসময়, জাস্ট ঠিক জিলি এইটা হবে। ওকে, যাই হোক, আরেকটি ব্যাপার, যখন আমরা কোনো এক্সট্রা বা অতিরিক্ত তথ্য আমরা অ্যাড করব, তখন আমরা এটাকে এই ব্লু কালারে রাখবো। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যাতে আপনারা, এটা কিন্তু এটার সাথে সম্পৃক্ত না, অর্থাৎ এটা কিন্তু, এই আলোচনাটা কিন্তু এটার আলোচনা না, কিন্তু এখান থেকে যে গ্রামারটা সম্পর্কে আমরা অবগত হয়েছি সেইটা আলোচনা করছি। সুতরাং এটা সবসময় এই কালারে থাকবে। আমরা কালার গুলো নিঃসন্দেহে সুন্দরভাবে আইডেন্টিফাই চেষ্টা করি। ওকে, এরপর আসুন, আমরা দেখলাম যে এই অংশটা এখানে বসিয়ে দিয়েছে। এরপর ইভেন দো, উই নো ওয়েল, এন্ড ইভেন দো হোয়াট মিন বাই ইভেন দো ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যদিও অনেকটা এই যে অল দ্য এর অল্টারনেটিভ হিসেবে দ্য প্রোডাকশন সাইড, প্রোডাকশন। ওকে, here we see, even though the production site is hundreds or even thousands of kilometers away from the final assembly plant or away from users, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদিও, মানে এই যে যে বিশেষ করে প্রোডাকশন যে কস্ট আছে সেটা কমাতে কি করা হয়েছে, যেইগুলো বিশেষ করে লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ যেগুলো শ্রম ঘন ছিল, সেইগুলোকে মূলত রিলোকেশন করা হয়েছে। যদিও প্রোডাকশন সাইড ইজ হান্ড্রেড ওর ইভেন, এমনকি, অর্থাৎ প্রোডাকশন সাইড শত শত অথবা এমনকি 1000 কিলোমিটার দূরে, অর্থাৎ 1000 কিলোমিটার দূরে, ফার অ্যাওয়ে ফাইনাল অ্যাসেম্বলি, অর্থাৎ মূলত বলা যায় যে এখানে ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট ফর ফ্রম অ্যাওয়ে ফ্রম ইউজার্স, অর্থাৎ যেখান থেকে ব্যবহার করা হয়, ফাইনাল অ্যাসেম্বলি প্ল্যান্ট সেখান থেকে এত দূরে, তারপরও মূলত এই প্রোডাকশন কস্ট কমাতেই তাদেরকে রিলোকেশন করা হয়েছে। এই হচ্ছে বাক্যটি। এখন এখান থেকে আমরা কি কি জানতে পেরেছি, এখান থেকে আমরা যেটা জানতে পেরেছি, অ্যাজ ফার অ্যাজ, যতদূর, টু আ লার্জ এক্সটেন্ট, এটা জানতে পেরেছি, এটাকে আমরা অবশ্যই ইন্ডিকেট করব। আরেকটু যদি বলেন, এটাও জানতে পেরেছি, ইন দ্য লাস্ট 20 years। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি আমি যখন লিখতে যাব তখন আমরা এইভাবে ইন দা, এটাকে নিশ্চিত করে এইভাবে লিখবো, নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করব। ওকে, আরো দুটো ব্যাপার জানতে পেরেছি, তা হলো স্টক ইকোনমি, আর একটা হচ্ছে ফ্লো ইকোনমি। স্টক দ্যাট মিনস হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একেবারে অনেকটা ভিজিটের মতো, আর ফ্লো মানে হচ্ছে এটা হচ্ছে একটা চলমান বোঝাচ্ছে। ওকে, এই হচ্ছে আমরা জানলাম। আর তারপরে আমরা এই বাক্যটা তো বুঝতেই পারলাম, প্রথমত এখানে প্যাসিভ অংশ আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রিলেটিভ ক্লোজ আছে যেটা মূলত একে রিফার করেছে, আর এই অংশটি আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজনস। এরপর ইভেন দো, এইটা হচ্ছে আরেকটি কনজাংশন যুক্ত বাক্য, অর্থাৎ আমরা বলতে পারি অ্যাডভার্বিয়াল ক্লোজ হিয়ার। Okay, right now I'm going to ask, I'm going to ask Ria. Do you hear me, Ria? Yes, sir. Okay, Ria. Mm, in last few days or last few weeks, and what type of activity you faced, and that made you glad and that made you happy? You can explain, please. Well, sir, this day I am free from basically I'm free from all of my academic works. So I'm focusing on my other curriculum activities. And beside painting, I have joined long tennis. So it currently it's making me really happy to finally join a sport which will make me
which will make me happy and healthy. So I think long tennis is a sport which is keeping me busy these days. Oh my goodness. Meaning that, and I can say, like father, like daughters. That means, and your father also like playing long tennis. That is why, and you are also fond of somewhat like playing long tennis. Am I right? Yes, sir. Actually, Okay. three of us, siblings, we all play tennis. Okay, I got it. Yeah. Thank you so much, and for your instant response. Okay. Is there anyone interested to see it and what happened to you and what you faced and that made you cry? কেউ আছেন যে শেয়ার করতে চান কোনো ব্যাপার যে যে ব্যাপারটি আপনাকে আনন্দ দিয়েছে বা আপনি মনে করেছেন ইয়েস এটা ভালো গত কয়েক সপ্তাহে এরকম কোনো কিছু ঘটেছে আপনাদের সাথে যে কেউ এন্ড ফিল ফ্রি ওকে জাস্ট শেয়ার করতে পারেন নো প্রবলেম ওকে ওয়াই রিয়া রিয়া যখন কথা বলছিলেন আহ রিয়ার এই কথা বলা থেকে আমরা একটা ব্যাপার আইডেন্টিফাই করেছি যেটা আমাদের একটু সলভ করা দরকার না করলেই নয় এটা আমাদের সবার জন্য একটু দরকার আছে তা হলো রিয়া এক সময় একটা শব্দ উচ্চারণ করেছে একটা অ্যাডভার্ব উচ্চারণ করেছে সেটা হলো আমি যদি একটু দেখিয়ে দিই ওকে বেসিক্যালি এই শব্দটা রিয়া উচ্চারণ করছে রিয়া ডট গেট don't take it seriously just inform okay and adding something to make you get English pronunciation well although you are doing great okay এটা মূলত আমরা উচ্চারণ করার চেষ্টা করব বেসিকলি কেমন বেসিকলি যদি আমি বাংলায় লিখি তাহলে উচ্চারণটা হয় এইরকম বেসিকলি ওকে আমরা যখন এইভাবে এ এল এল ওয়াই যুক্ত দেখবো ডেফিনেটলি আমরা যেটা করব এখান থেকে এ এল বাদ দিয়ে দেব ওকে ধরেন এ এল নাই এরপরে যদি আপনি বলেন তাহলে বেসিকলি তার মানে কি শুধু এল ওয়াই আর এখানে বেসিক বেসিকলি এখন এই এরকম যদি আমরা একটু দেখি দেখুন এরকম যত আছে ইকোনমিকলি কেমন আবার যদি আমরা বলি যে পলিটিকলি অর্থাৎ আমরা চেষ্টা করব এবং এখন থেকে আমরা সবসময় মাথায় রাখবো যেন এই উচ্চারণটা আমরা সঠিকভাবে করতে পারি অর্থাৎ এইখান থেকে আমরা এই এ এল যুক্ত অনেক আছে আমরা এই এল কে বাদ দেব তারপর আমরা উচ্চারণ পলিটিকলি বেসিকলি ইনুমাসলি আরো যা যা আছে মানে এ এল ওয়াই যেগুলো আছে সেগুলোকে আপনি এইভাবে উচ্চারণ করতে পারেন রিয়া হ্যাভ ইউ গট Yes, sir. I will keep that in mind. okay okay uh that sounds great okay yeah যেহেতু আমাদের এরপরে আমরা যেটা করতে পারি ওকে ইতিমধ্যে আমাদের এতটুকু আলোচনা হয়েছে এখন আমরা আলোচনা সি করতে পারি ওকে আপনাদের জন্য আমি কিন্তু এখানে এই যে যে সমান দিয়ে রেখেছি অর্থাৎ ইকুয়াল মানে হচ্ছে আপনাদের জন্য কাজ আপনারা অবশ্যই চেষ্টা করুন যেমন দেখেন এখানে আমি একটা উদাহরণ লিখে রেখেছিলাম টু আ লার্জ এক্সটেন্ট অর্থাৎ প্রধানত বা অধিকাংশে দ্য বুক ইজ রিটেন অন হিউম্যান বিহেভিয়ারিজম বিহেভিয়ারিজম অর্থাৎ এই যে মানুষের যে ব্যবহার আছে ওকে আমার এই স্পেলিংটি আমার কাছে মনে হচ্ছে একটু ঝামেলা আছে কিনা আমার কাছে মনে হচ্ছে এটা একটু ঝামেলা আছে ওকে এইটা হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটি ওকে এটা দিয়ে দিচ্ছি ওকে নেক্সট উই সি আমরা এটা একটু লক্ষ্য করি
ওকে, এইখান থেকে আমরা কি শিখতে পারবো দেখুন, দুটো লিখে রেখেছি। একটা হচ্ছে আমরা এখান থেকে পাস্ট পার্টিসিপল সম্পর্কে অবগত হব, এরপরে আমরা অবগত হব একটি সাল, দশক সম্পর্কে, এরপরে আমরা অবগত হব এইটা সম্পর্কে। এটা ইতিমধ্যে আমরা শিখেছি। এখন আমি প্রশ্ন করব, দেখি কাকে প্রশ্ন করতে পারি। এটা আমরা গত ক্লাসে শিখেছি, আমি কিন্তু বলেছি যেটা একবার আমরা শিখবো সেটাকে আমি রিপিট করব না। তাহলে এটা কি বলতে পারে? ওকে, হিয়ার, ওকে, মারুফা। মারুফা এবং শাহজালাল দুজনের একজন, দুজনকে একই প্রশ্ন। এই যে যে আমরা দেখতে পাচ্ছি রেড কালার যুক্ত যে অংশটা আছে, এটাকে আপনি কি বলবেন? কি ধরনের ইনফরমেশন এটা? মানে এই যে যে চিহ্নগুলো আছে, চিহ্নগুলোকে কি বলবেন আপনি? আমি এগুলোকে ব্যবহার করতে পারবো? দুজন একজন বলুন, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম। কি বলা যেতে পারে? যদি অবগত না হন অবশ্যই পাস্ট বলবে, নো প্রবলেম। As we are learning and also going through a space of learning, so just take it easily and just say, yes, sir, I'm not able to. Okay, I got it. That means, okay, here. আমি বলেছিলাম আমরা and ড্যাশ অথবা এম ড্যাশ ব্যবহার করে অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। তবে এইখানে চিহ্নটা যদিও এন ড্যাশের মতো, কিন্তু এন ড্যাশ দিয়ে আমরা এত তথ্য সাধারণত প্রকাশ করা হয় না, অপেক্ষাকৃত কম তথ্য প্রকাশ করা হয় এন ড্যাশ দিয়ে, কারণ একেবারে শর্ট ফর্মে। আর এম ড্যাশ দিয়ে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাক্যই আছে যেটা আমরা এম ড্যাশ দিয়ে দেওয়ার কথা ছিল। দেখুন আমরা যদি এটাকে উঠিয়ে দেই, এখন হচ্ছে বাক্যটা সঠিক। অল দো ইট ইজ স্টিল, কিন্তু এর মাঝে এই যে অল দো কিন্তু একটা কনজাংশন আমরা জানি, আর এরপরে ভার্ব সাবজেক্টটা হচ্ছে ইট, কিন্তু তার মাঝে আবার কি করা হয়েছে, এখানে আরো কিছু ইনফরমেশন দিয়ে দেওয়া হয়েছে যেটা হচ্ছে অতিরিক্ত। আর এই অতিরিক্ত ইনফরমেশন আমরা ব্র্যাকেটের মাধ্যমে দিতে পারি, আমরা এম ড্যাশের মাধ্যমে দিতে পারি, আমরা কমার মাধ্যমে দিতে পারি। যদিও এখানে আসলে এন ড্যাশের মতো ব্যবহার করা হয়েছে, এন ড্যাশ। ওকে, আমরা আমাদের যে প্রথম প্রাথমিক আলোচনা সেখানে চলছে। ওকে, দেখুন এই বাক্যটির আপনি যদি মোটামুটি সব শব্দগুলো জানেন তাহলে কিন্তু আপনার অনেকাংশে হয়ে যাবে, মানে আপনি পারবেন। এটা খুবই তেমন একটা জটিল কোনো ব্যাপার না। আমি তো পুরোটা পড়তে পারবো না, পুরোটা পড়তে কিছুটা সময়ের ব্যাপার। এই জন্য জাস্ট যতটুক আহ, ইয়া না করলেই নয়। হিয়ার উই সি দ্য স্ট্রং ইকোনমিক গ্রোথ expected in countries and which are candidate for entry to the EU will also increase transport flow. In particular, haulage, road haulers traffic, অর্থাৎ এই যে সড়ক পরিবহনের, মানে সড়ক পরিবহনকে নির্দেশ করেছে, অর্থাৎ ওই যে মাল টানাটা, মাল পরিবহনের জন্য যে সড়ক তাকে নির্দেশ করেছে। এখন প্রশ্নটা হলো আমাদের এইখানে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ফিউচার ভার্ব আছে, তাই নয় কি? আবার এখানে দেখতে পাচ্ছি একটি পার্টিসিপল আছে, আবার এখানে দেখতে পাচ্ছি এই যুক্ত অংশটা আছে, এই পুরো অংশটা আছে, এই পুরো অংশটা আছে। এখন প্রশ্নটা হলো তাহলে এই ভার্বের কাজটা কে করলো? এটা আমাদের প্রশ্ন হতে পারে না? তাহলে এই ভার্বের কাজটা কে করলো? অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে শক্তিশালী অর্থনৈতিক গ্রোথ, যেই কান্ট্রি, মানে অর্থাৎ যেটা দেশগুলোতে আশা করা হয়েছে, যেই দেশগুলো মানে বিশেষ করে এই ইউর মার্কেটে, মানে প্রার্থী আর কি, এটা পরীক্ষার প্রার্থী না আর কি, ইউ মার্কেটে ঢোকার জন্য আর কি প্রার্থী লাইনে দাঁড়িয়েছে আর কি। এরপর আমরা দেখুন এই উইল অলসো ইনক্রিজ, এই কাজটি মূলত কে করছে? এই কাজটি মূলত কে করছে? এটা মূলত ডেফিনেটলি স্ট্রং ইকোনমিক গ্রোথ। কেমন?
কারণ আমরা দেখতে পাচ্ছি এইটা যে আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে এইরকম যে দেশগুলোতে কি করা হয়েছে, মানে যেগুলো দেশগুলোতে মানে আশা করা হয়েছে যে ইকোনমিক গ্রোথ, যেই দেশগুলো which are candidate for NTUE and will increase transport flow, অর্থাৎ ট্রান্সপোর্ট ফ্লোকে ত্বরান্বিত করবে, বাড়াবে, বিশেষ করে রোড ও লঞ্চ ট্রাফিক, অর্থাৎ যে সড়ক পরিবহন, বিশেষ করে সড়ক পরিবহনের ক্ষেত্রে। বা হোলাজ এর অর্থটা হচ্ছে ওই যে মানে কি বলে, পণ্যদ্রব্য আনা নেওয়া করার যে রাস্তা। ওকে, জি লিহান প্রশ্ন করবেন প্লিজ, করুন। স্যার এখানে উইচ যেই ক্লজটা আছে এটা স্পেসিফিক্যালি কি পূর্বের কোনো নাউনকে কি কান্ট্রিজ কে মডিফাই করতেছে নাকি পুরো সেন্টেন্সটাকে? ডেফিনেটলি এটা কান্ট্রিজ কে মডিফাই করছে, কারণ আর এখানে আমি বলছি, আমি তো আলোচনা করব, এর কারণটা হচ্ছে আমরা যখন একটা প্রোনাউন দিয়ে পুরো বাক্যকে রিফার করব তখন সেই প্রোনাউনটির পরে ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। আর এইখানে এই প্রোনাউনটি মূলত রিফার করছে কান্ট্রিজ কে, প্লুরাল কে, এই জন্যই ভার্বটি প্লুরাল হয়েছে। হ্যাভ ইউ গট? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এই যে এন্ট্রির পরে টু, এটা কি কোনো অ্যাপ্রোপ্রিয়েট এটা প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট। নাকি? হ্যাঁ, এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট। যেমন এক্সপোর্ট টু হবে, এন্ট্রি টু, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো থ্যাংক এটা ইউ স্যার। হতেই হবে। ঠিক আছে, ওকে, যে জায়গায় ছিলাম, অর্থাৎ এইখানে মূলত এইটা আছে কিভাবে, এটা মূলত আছে এইরকম ভাবে যে দ্যাট ওয়াজ, or হিয়ার দ্যাট ইজ এক্সপেক্টেড, অর্থাৎ যা আশা করা হয়েছে কান্ট্রিজ গুলোতে। অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে যেই ইকোনমিক গ্রোথ আশা করা হয়েছে। দেখুন, এটা আমি জাস্ট একটু করে দিচ্ছি, এই যে এই ব্যাপার যে অ্যান্ড হুইজ, এই হুইজ বলতে এই কান্ট্রিজ কে নির্দেশ করছে। আমরা জানি যে তাহলে কান্ট্রিজ কে যদি নির্দেশ করে তাহলে এই বাক্যটাকে আমরা কি বলতে পারি? মারুফা বলবেন প্লিজ। মারুফা আছেন আপনি? মারুফা। তাহলে এই যে হুই ইজ আ ক্যান্ডিডেট ফর এন্ট্রি টু দ্য ইইউ, এই যে যে বাক্যটি আছে এটা কি ধরনের বাক্য বলতে পারবেন? আমি কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি। বাক্যে ব্যবহৃত কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে যখন তথ্য প্রদান করবে কোনো একটি বাক্য, ডেফিনেটলি উই ক্যান সে দিস ইজ অ্যাডজেক্টিভ type of clause, or we can say also that this is relative clause. Am I right? Okay, এই অংশটা কিন্তু এখানে রাখা যাবে না, যেহেতু এই অংশটা কি, এই অংশটা হচ্ছে আমি বসিয়েছি, এই জন্য এটাকে রাখা যাবে না। ওকে, কারণ আমরা কোনো কিছুকে এইভাবে অ্যাড করে দিলে যখন আমরা পড়তে যাব তখন আবারও এটা মনে হতে পারে এই জায়গার অংশ, তাহলে আমাদের জন্য সমস্যা হবে। ওকে, এটা আমরা বুঝতে পারি যে এত সালে সাম অফ দিস কান্ট্রিজ অলরেডি এক্সপোর্টেড, অর্থাৎ সেই সময়ের কথা বলা হচ্ছে যে ইতিমধ্যেই কি করেছিল, মোর দেন টুইস। ওকে, যদি টুইস হয় দ্যাট মিনস টুইস থ্রি টাইম, ফোর টাইম, আমরা ফাইভ টাইম, এটা হচ্ছে গুণকে নির্দেশ করে, অর্থাৎ দুই গুণ বেশি। মোর দেন টুইস অর্থাৎ দুই গুণ বেশি, কি দেয়ার 1990 ভলিউমস, অর্থাৎ তাদের যে যে মাত্রায় তাদের এক্সপোর্ট করার কথা, তার এই 2090 সালে তাদের যে এক্সপোর্টের মাত্রা যেটা করার কথা তার চেয়ে দুই গুণ বেশি করেছিল। আর ইম্পোর্ট আমদানি করেছিল প্রায় 5 গুণের বেশি, মোর দ্যান 5 টাইমস, 5 গুণের বেশি তাদের যে ভলিউম ছিল। ওকে, and all the many candidate countries, candidate that means we know well, and এই যে 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 কান্ট্রিজ গুলো ইউ মার্কেটে যেতে চায়, ইনহেরিটেড ট্রান্সপোর্ট সিস্টেম, অর্থাৎ তারা কিছু ট্রান্সপোর্ট সিস্টেম তাদের ছিল। ইনহেরিটেড এর অর্থটা উত্তরাধিকার সূত্রে কিছু পাওয়া, তার মানে এখানে অর্থটা দিচ্ছে তাদের কিছু ছিল আর কি ট্রান্সপোর্ট সিস্টেম, এন্ড হুইজ ইট কারেজ, রাইট। ওকে, এখানে আরেকটি প্রশ্ন আছে, আমাকে দয়া করে এই যে যে অতিরিক্ত তথ্যটি লেখা হয়েছে, দেখুন আমি বারংবার বলবো না, আমি জাস্ট চাচ্ছি আপনাদেরকে জাস্ট একটু পরিচয় করিয়ে দেওয়া, এরপরে আমাদের কিন্তু কার্যক্রমটি শেষ হয়ে যাবে। এটা কিন্তু আমি বারবার বলবো না, কিন্তু আপনাদেরকে আমি জিজ্ঞাসা করবো, কারণ বারবার তো আমি বলে দিতে পারবো। ওকে, এখন দেখি, এখন বলবেন ইয়া রওনক। ইয়েস। রওনক, আপনি আমাকে বলুন তো
এই যে উইজ এনকারেজ রেইন, এটাকে আমরা কি ধরনের বাক্য বলতে পারি? আর এটা স্যার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এক্স্যাক্টলি, নট ফ্রেজ, ইট ইজ কল্ড ক্লোজ। ফ্রেজ হতে হলে আমরা জানি যে সেটা কোনো ভার্ব থাকে না। এখানে কিন্তু হুইজ ইনকারেজ ভার্ব আছে, অর্থাৎ যা ইনকারেজ করে রেইন। এরপরে এখানে আরেকটি বা স্বাধীন বাক্য আছে, কমা দিয়ে আরেকটি স্বাধীন বাক্য, and distribution between modes has shifted sharply। অর্থাৎ বলা যায় যে এই যে যে ডিস্ট্রিবিউশন বন্টনটা আছে, বিশেষ করে মাধ্যমগুলো, অর্থাৎ এই মাধ্যম, মোড বলতে বোঝাচ্ছে একটা সড়ক পথ একটা রেল পথ। এই যে মাধ্যমগুলোর মধ্যে যে ডিস্ট্রিবিউশন বন্টন হ্যাজ শিফট শার্পলি ইন ফেভার অফ রোড ট্রান্সপোর্ট, অর্থাৎ রোড ট্রান্সপোর্টের দিকেই গেছে। শিফট, শিফট এর অর্থটা হচ্ছে মানে গজায় ওঠা, যদি আমরা টিপ এর অর্থটা জানি যে হোটেলে কিছু দেওয়া অর্থ, তো এখানে অন্য অর্থ দিচ্ছে। ওকে, দেন উই সি অ্যান্ড বিটুইন। ও, এখানে আমি বলেছিলাম যে সিন্স দা, এটাও আমাদের এখান থেকে শিখার আছে। কেন শিখার আছে এটা আমরা বলবো। দেখুন, আমরা সাধারণত কিভাবে লিখি, যে মানে প্রয়োজনে এইভাবে লিখি। আমি একটু নিচের দিকে লিখি, কারণ এইখানে লেখাটা ঠিক হবে না, এইখানে লিখি যে ইন, যদি বলি ইন 1971, এটা বোঝাতে আমরা বলি যে এটা হচ্ছে সালে, অর্থাৎ কত সালে, আমরা বলতে পারি যে 1971 সালে। ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু যদি বলি যে 1900 কি, এরকম যদি বলি যে ইন দা, এরকম যদি বলি এরকম, তাহলে অর্থটা কি দেবে? এখন অর্থটা দিবে যে 1900 কত, 70-এর দশক, 1970 এর দশকে। হ্যাভ উই গট? অর্থাৎ যখন আমরা এইভাবে দেখব যে সালের সাথে এজ দেখব, তার পূর্বে আর্টিকেল নির্দিষ্ট অর্থে দেখব, তখনই আমরা কি এটাকে দশক হিসেবে ধরে নেব। অর্থাৎ এই 70 থেকে 80-র মধ্যে যে দশকটি আছে, অর্থাৎ এই 10 বছরকে নির্দেশ করছে, অর্থাৎ 1970-এর দশক। ঠিক আছে, অর্থাৎ এই যে যে দশক, এই দশকটাকে আমরা কি করতে পারি, অর্থাৎ এইভাবে লিখি। তাহলে এখন যখন হয়েছে যে সিন্স, এখন সিন্স যখন প্রিপোজিশন হিসেবে অর্থ দেয়, তখন এর অর্থটা হচ্ছে থেকে। তার মানে এখানে অর্থটা দিচ্ছে 1990-এর দশক থেকে। আর ইন হলে আমরা তো জানি যে এরকম হয়, এই হয়, আর থেকে মানে হচ্ছে সিন্স হয়। ওকে, আমরা প্রিপোজিশন নিয়ে যদিও আলোচনা করব, তারপর আমরা এখান থেকে শিখে নিলাম এই সিন্স এর অর্থটা হচ্ছে থেকে। দেখুন এখানে আবার বাক্য লেখা আছে, national elections have been being held in Bangladesh since and the 1907, অর্থাৎ এই যে 1970-এর দশক থেকে বাংলাদেশে জাতীয় নির্বাচন কি হয়ে আসতেছে, মূলত আহ, হয়ে আসতেছে। ওকে, এইখানে আবারও আপনাদের কারো একটা প্রশ্ন থাকতে পারে, আমি জানি না আছে কিনা। ঠিক এই জায়গায় এটা কি ধরনের বাক্য আমাকে কেউ বলতে পারবে? আপনাদের কাছ এটা থেকে আমার প্যাসিভ থেকে কন্টিনিউয়াস। জি, প্যাসিভ কন্টিনিউয়াস না স্যার এটা? এক্স্যাক্টলি, এটা প্যাসিভ কন্টিনিউয়াস। জি, এক্স্যাক্ট, সেটা হচ্ছে এটা, হ্যাঁ sir। প্যাসিভ কন্টিনিউয়াস। প্যাসিভ কন্টিনিউয়াস বুঝলাম, কিন্তু কোন সেন্টেন্স, মানে কোন টেন্স আর কি? তো এটা পারফেক্ট মনে হয়। ওকে, এটা পারফেক্ট হচ্ছে, কন্টিনিউয়াস। পারফেক্ট ইয়েস, কন্টিনিউয়াস। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট হ্যাঁ কন্টিনিউয়াস। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ওকে, এই ধরনের বাক্য কি আগে লিখেছেন কখনো? এটা কিন্তু এখানে আছে, আমি সেটাই কিন্তু এখানে এনে লিখেছি। ওকে, আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম যে এটাকে অ্যাজ এ পাস্ট পার্টিসিপল কেন হলো, কিভাবে হলো, তার স্বরূপ এখানে একটি বাক্য লিখেছি। এখন এই যে একটি বাক্য লিখেছি। ওকে, এখন আমি এখানে যেভাবে দেখাইছি, আপনাদের যদি আমি বলি, ওকে আমি এখানে র্যান্ডমলি একজনকে বলি, তাহলেই হবে। মারুফা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মারুফা, Yes. ওকে, মারুফা, আপনি আমাকে বলুন তো এখানে আমরা কি দিতে পারি? এখানে কিন্তু এই যে পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছি, তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি?
মানে এই বাক্যটা যদি আমরা পূর্ণ করতে চাই তাহলে কি দিতে পারি? ঠিক এই যে এরকম এখানে যেভাবে দিলাম এরকম ভাবে এখানে কি দেওয়া যেতে পারে? স্যার, হু। ওকে, এইখানে মূলত এই শার্লক হোমস একটা সিরিজ, একটা বইয়ের নাম। ও সিরিজ হলে তাহলে হুইচ হবে স্যার? হুইচ, অর দ্যাট? এক্স্যাক্টলি, হুইচ অর দ্যাট হবে, হ্যাঁ হ্যাঁ দ্যাট হবে। তার মানে কি ইজ রিটেন অথবা ওয়াজ দ্যাট রিটেন? ইজ দ্যাট ইজ রিটেন রিটেন অর ওয়াজ রিটেন। বাই আর্থার ডোনাল্ড কোয়েল উইল মেক ইউ ফিল এক্সাইটেড, অর্থাৎ যেটা তোমাকে মানে অনেক বেশি শোক করে তুলবে। অর্থাৎ এরকম ভাবে আপনি একটা বাক্য তৈরি করতে পারেন। অর্থাৎ এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এইটাকে উজ্জ্ব রেখে এইভাবে লেখা। অর্থাৎ এখন অর্থটা দিচ্ছে আর্থার ডোনাল্ড কোয়েলের লেখা বা লিখিত যে শার্লক হোমস সিরিজ আছে উইল মেক ইউ ফিল এক্সাইটেড। কেমন? ওকে, আর আমরা যখন এইভাবে দেখব সালের সাথে এস আমি জিজ্ঞাসা করবো র্যান্ডমলি, তখন আমরা একে দশক হিসেবে ধরে নেব যে এটা হচ্ছে দশক। আর এটা কিন্তু ইতিমধ্যে জানি যে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে এই বাক্যে, অর্থাৎ এটাকে এন্ড ড্যাশ ব্যবহার করে অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে। এন্ড ড্যাশ যখন ব্যবহার করি তখন আমাদের স্পেস দিতে হয়, এম ড্যাশ ব্যবহার করলে স্পেস দিতে হয় না। আমরা ভবিষ্যতে যখন এম ড্যাশ এর ব্যবহারটা পাবো তখন আপনাদেরকে অবগত করবো। জি, আমাদের আলোচনা ইতিমধ্যেই অনেকাংশে হয়ে গিয়েছে। পরবর্তীতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই ক্লাসটি দ্বিতীয় অংশ, এখানে আছে আমাদের রিলেটিভ ক্লোজ অর পাস্ট পার্টিসিপল ফ্রেজেস যুক্ত বাক্য। এখান থেকে আমরা শিখবো এটা। এরপর আরো যে 3-4টি প্যারা আছে এখান থেকে শিখবো, সেটা মার্ক করে আপনাদেরকে পাঠিয়ে দেব যে আমরা কোনগুলো শিখতে চাচ্ছি। আজ আমাদের ক্লাসটি এখানেই আমরা সমাপ্ত করব। তার আগে আপনাদের কাছ থেকে প্রশ্ন যে আমাকে অবগত করবেন, আমি এখান থেকে দেখব আর যাব, আমাকে অবগত করবেন কি কি শিখেছেন কি কি জেনেছেন। আর আমি আপনাদের পরবর্তী ক্লাসে আপনাদের বাড়ির কাজ যেগুলো এখানে আছে সেগুলো অবশ্যই অবশ্যই করতে হবে এবং এটা দেখতে চাই। ওকে, আমাকে আহ ওকে, রৌনক আমাকে একটু অবগত করবেন যে আপনি কি কি শিখতে পেরেছেন আজকে বা কি জানতে পেরেছেন। ওকে, Sir, মারুফা আপনার প্রশ্ন আছে? হ্যাঁ, বলুন বলুন। actually today's class was very diverse, especially going through many new vocabularies along with knowing the uses of some like other things like although. ওকে, নেক্সট। ওকে, did you know and the use of to a large extent, এটার সাথে আপনি পরিচিত ছিলেন? ওকে, ওকে, মারুফা প্লিজ, what is your question? Ask. Sorry, sir. Sir, we know that when we make a sentence using relative relative word, I mean relative who, Close. which, whom, relative clause. So এগুলোকে আমরা as usual বলি হলো relative clause. Yes. But today or yesterday you were telling that is called as well relative adjective. So এটা relative adjective কিভাবে No, no, হইলো? relative clause or adjective clause একই নাম। Yes sir, adjective clause. So sir এটা কেন? ওকে, রিলেটিভ আর অ্যাডজেক্টিভ ক্লোজ একই। এখন আমি বলছি অ্যাডজেক্টিভ ক্লোজ বলার মানে হচ্ছে মানে কোনো একটি বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য মানে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ বলা হচ্ছে। এখন ওই তথ্য সম্পর্কে গুণগান, এখন আমরা তো জানি যে কোনো কিছু সম্পর্কে গুণগান গাওয়া মানে সেটা অ্যাডজেক্টিভ। কেমন? যেমন দেখেন উদাহরণস্বরূপ আমি যখন এইভাবে বলছি, জাস্ট সি, আমি এখানে একটা একেবারে জ্বলন্ত প্রমাণ নিয়ে দেখাচ্ছি। যেমন ধরেন এইখানে আমি দেখাচ্ছি যে যখন আমি এইভাবে লিখে দিচ্ছি যে দ্যাট ইজ রিটেন বাই, ওকে, এই ক্লোজটা শুরু হবে কিন্তু এখান থেকে, এখান থেকে আরেকটি ভার্ব আসার আগ পর্যন্ত এটা ক্লোজ। ওকে,
এখন এই যে যে অংশটি আছে, এই অংশটি আমি কি ধরনের ক্লোজ বলবো এটাকে? এই দ্যাট দিয়ে মূলত আমি কাকে নির্দেশ করেছি? অবশ্যই এই শার্লক হোমসকে নির্দেশ করেছি, Yes, sir. যেটা মূলত লেখা কার দ্বারা? আর্থার ডোনাল্ড কোয়েলের দ্বারা লেখা। এই পর্যন্ত আসছে, কেমন? অর্থাৎ যেহেতু আমি শার্লক হোমস সম্পর্কে তথ্য দিচ্ছি, এই জন্য একে আমি কি বলবো? আমরা জানি যে কোনো নাউন বা নাউন ফ্রেজ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা হলে তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলবো। এখন আমরা আবার যে তথ্যটি দিয়েছি রিলেটিভ প্রোনাউনের সাহায্যে, এই জন্য আমরা একে রিলেটিভ ক্লোজও বলতে পারি। এই জন্য এটা রিলেটিভ ক্লোজ একই সাথে অ্যাডজেক্টিভ। হ্যাভ ইউ গট? Yes, sir. Thank you. দুটাই বলা যায়। ওকে, ইজ দেয়ার এনিওয়ান টু মেক কোয়েশ্চেন প্লিজ? I will send you soon the file, and definitely you will do your task and what I'm instructing and also directing right now. ওকে, লিহান, কোনো প্রশ্ন আছে আপনার? না স্যার। ওকে, আমি কিন্তু এগুলো আমরা অল্প শিখছি, কিন্তু এগুলো কিন্তু অ্যাপ্লিকেবল। আমি কিন্তু সবগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করব, এবং আপনারা যখনই আপনাদের সময় সুযোগ হয় কাজগুলো আমাকে পাঠিয়ে দিবেন, আমি কাজগুলো পার্সোনালি দিই। এবং এই কাজগুলো সবার জন্য, এবং এই কাজগুলো করতে হবে। আপনি যদি এগুলোকে অ্যাপ্লাই করেন, আমি কথা দিচ্ছি, আপনি জাস্ট একটু অ্যাপ্লাই করে জাস্ট আপনার মাথার মধ্যে রেখে দেন। শুধু রেখে না, আপনি নিজেও যখনই লিখতে যাবেন কিছু একটু অ্যাপ্লাই করেন। এগুলো দেখবেন আপনার পরীক্ষার হলে এমনি এমনি মাথায় চলে আসছে, আপনি লিখতে পারবেন। তখন আপনি বলবেন যে না, আমি কিছুটা হলো। আর ভোকাবুলারি শেখার দায়িত্বটা আপনার। আমি ইতিমধ্যে বলেছি ভোকাবুলারি আপনি কিভাবে শিখতে পারেন। যদি আমি ভোকাবুলারি পাঠাইনি, তবে পাঠাই দিব সব। তাছাড়াও আপনি ভোকাবুলারি শিখে নিন। ওকে, মেবি বই আকারে পাওয়া যায় সমস্ত ভোকাবুলারি। আমি কষ্ট করে শুধু শুধু লিখে সময় নষ্ট করাটা উচিত হবে না। যেহেতু বই আকারে এই সমস্ত ভোকাবুলারি পাওয়া যাচ্ছে, সুতরাং কিনে নেওয়াটাই জরুরি বলে আমি মনে করি। আমি অবশ্য বলে দেবো কোথায় থেকে কিনতে পাওয়া যাবে। সবই পাওয়া যায় বই আকারে। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, আর অবশ্যই বাড়ির কাজ করবেন, আর গ্রুপে যার যে কোনো প্রশ্ন দয়া করে জিজ্ঞাসা করবেন, নো প্রবলেম। আর পার্সোনালি করলে এটা আরো ভালো হয়, নো প্রবলেম, পার্সোনালি করতে পারবেন। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। Assalamu alaikum, sir. জি, ওয়ালাইকুম আসসালাম।